ভূত এক্সপ্রেস। ওয়েলকাম ব্যাক, সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে। আর কিছুক্ষণ পরেই আমরা নতুন বছরে পা রাখবো, তাই সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর আজকে আমার কাছে অনেকগুলো ঘটনা আছে, আমি একটা একটা করে প্রতিটা ঘটনা পড়ে শোনাবো। সো যারা যারা শুনছো তারা মন দিয়ে আজকের এই ঘটনাগুলো শুনতে থাকো। আশা করছি বছরের শেষের এপিসোডটা সবার ভালো লাগবে। কে কোথার থেকে শুনছো কমেন্ট করে আমায় জানিও। আর নতুন বছরটা সবার খুব ভালোভাবে কাটুক, আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করব। চলে যাবো আজকের প্রথম ঘটনায়। ঘটনা লিখেছেন সিয়াম আহমেদ। তিনি লিখেছেন, দাদা, আমি তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আমার বাসা থেকে প্রায় ৩৫-৪০ কিলোমিটার দূরে আমার কলেজ। তাই কলেজ আর প্রাইভেটের সুবাদে আমাকে মেসে থাকতে হয়। আমি কলেজ থেকে ১ কিলোমিটার দূরে একটা ৩ তলা বিশিষ্ট মেসে উঠলাম। দ্বিতীয় তলায় খুব সুন্দর একটা রুম পেলাম। আমাদের মেস থেকে কিছুটা দূরেই চৌরাস্তা। আমি আর নীলিমা দুজন থাকি এই রুমটাতে। সেও আমার সাথেই পড়ে আর এখানে নতুন। দুজনে মিলে খুব সুন্দর করে রুমটা সাজালাম। রুমের দরজার পাশেই আমার পড়ার টেবিল, আর পড়ার টেবিলের পিছনে আমার বিছানা, আর তারপর বিছানার সাথে যুক্ত নীলিমার পড়ার টেবিল। রুমের উত্তরে 2টি জানালা। জানালা খুললেই আকাশ দেখা যায়, আর একটু দূরে 2টো বড় বড় নারকেলের গাছ। নীলিমার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। 6 মাস খুব ভালোভাবেই কেটে যায়। সবার সাথে খুব ভালো পরিচয় হয়ে গিয়েছিল আমার। এই ঘটনাটি তার কিছুদিন পরেই ঘটে। একদিন কলেজ এবং প্রাইভেট শেষ করে সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখলাম নীলিমা জামা কাপড় গুছোচ্ছে। আমি তাকে বললাম যে, কিরে নীলু, বাসায় যাবি নাকি তুই? আকাশের অবস্থা সেদিন খুব একটা ভালো ছিল না। নীলিমা খুব আস্তে করে আমায় বলল যে, বাবা ফোন করেছিল, আমাকে যেতে বলল। আমি বললাম যে, কেন, কিছু কি হয়েছে নাকি? সে বলল যে, আরে না না, তেমন কিছু না, এমনি ফোন করে আমাকে যেতে বলল জাস্ট। এরপর আমি তাকে বললাম যে, ঠিক আছে, তুই তাহলে সাবধানে যাস। এরপর সে বাসার উদ্দেশ্যে রওনা হলো। তার বেরিয়ে যাওয়ার পরে কি মনে করে যেন আমার চোখ দুটো জানালায় চলে গেল। আমি স্পষ্ট দেখলাম নারকেল গাছে একটা পেঁচা, আর না হলে একটা ঈগল পাখির মতো কিছু একটা বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি জানালাটা বন্ধ করে দিলাম সাথে সাথে। যখন জানালা বন্ধ করতে গিয়েছিলাম তখন একটা গরম নিঃশ্বাসের মতো কিছু একটা হাওয়া আমার উপর এসে পড়েছিল। হঠাৎ একটা অজানা ভয় সেই সময় আমার মধ্যে কাজ করতে শুরু করেছিল। মনে হচ্ছিল কেউ যেন আসছে আমার আশেপাশে। এর কিছুক্ষণ পর প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়। আমি ভাবছিলাম নীলিমা হয়তো এতক্ষণে গাড়িতে উঠে গেছে, তাই পড়ার টেবিলের সামনে গিয়ে পড়তে বসলাম। বাংলা বইটা বের করছি, এমন সময় হঠাৎ করেই কারেন্ট চলে যায়, আর তখন শুরু হয় ভীষণ জোরে বজ্রপাত এবং বৃষ্টি। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতেও আমি বাইরে থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি জানালা খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকে তাকিয়ে খুব অদ্ভুতভাবে কাঁদছে। আমি হঠাৎ বিদ্যুতের আলোতে দেখতে পেলাম যে ঈগল পাখিটা বা ওই পেঁচাটা তখনও সেই গাছেই বসে আছে। একটা অজানা ভয় আমাকে যেন জড়িয়ে ধরেছিল সেই সময়। আমি সাথে সাথে জানালা বন্ধ করে দেই আর ভয়ে মোমবাতি নিয়ে পড়তে বসে যাই। এমন সময় হঠাৎ দরজায় ধাক্কা দিয়ে মিতু মিতু করে কে যেন আমায় ডাকলো, মিতু, এই মিতু, দরজাটা খোল তাড়াতাড়ি। আমি দরজা খুলেই দেখলাম যে নীলিমা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম যে, কিরে, তুই এমন ভিজতে ভিজতে বাড়ি ফিরে আসলি কেন? সে বলল, আর বলিস না রে, রাস্তায় না কোনো গাড়ি পেলাম না। শোন না, আমার না ভীষণ খিদে পেয়েছে রে, আমি খেতে যাচ্ছি।
এরপর আমি তাকে বললাম যে এখন খেতে যাবি তাহলে তো খাবার আনতে হবে বাইরে থেকে, আর বাইরের যা অবস্থা মনে হয় না কোনো দোকান খোলা পাবো। তুই এক কাজ কর, তুই চেঞ্জ করে আমার খাবারটা খেয়ে নে, আমার খেতে ইচ্ছা করছে না। এরপর নীলু চেঞ্জ করে আমার টেবিল থেকে আমার খাবারটা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করে। আমি আবারও পড়ায় মনোযোগ দিলাম আর ভাবলাম যে যাক বাবা, নীলু আসাতে ভয়টা একটু কাটলো এবার। এদিকে সেই কুকুরটার কাদাও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এসব ভাবতে ভাবতে আমি পড়ছিলাম। এমন সময় কিছুক্ষণ পরে আবারও হঠাৎ দরজায় একটা ধাক্কা পড়ল। আমি দরজা খুললাম আর দেখলাম যে দরজার বাইরে নীলু দাঁড়িয়ে আছে। দেখলাম ঠিক আগের মতোই সে ভিজতে ভিজতে এসে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম আর ওকে আমি খুব ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম যে তুই তুই বাইরে কখন গেলি? তুই তো একটু আগে আসলি বাড়িতে। এই বলে সাথে সাথে আমি ঘরের দিকে তাকালাম। দেখলাম সেখানে কেউ নেই, ঘরে শুধু আমি একা। আমার খাবারটা আমার টেবিলেই পড়ে আছে। দরজার সামনে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছে নীলিমা। সে আমায় বলল যে আজ ওর আর যাওয়া হলো না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর সে কোনো গাড়ি পায়নি। ওর কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। পরক্ষণে মনে পড়ল যে এটা হয়তো আমার হ্যালুসিনেশন। তার কিছুক্ষণ পরে এটাও মনে হলো যে হ্যালুসিনেশন হওয়ার তো কোনো কথাই না, কারণ আমার স্পষ্ট মনে আছে যে কিছুক্ষণ আগেই নীলিমা বাড়িতে এসেছিল, আমি ওর সাথে কথা বলেছিলাম। এমন সময় নীলিমা হঠাৎ আমায় বলে উঠল যে আমি এখন ঘুমাবো, আমার খুব ঠান্ডা লাগছে, আমি ভেতরে যাচ্ছি, তুই সর দরজার সামনে থেকে। এরপর সে লেপকাথা মুড়ে শুয়ে পড়ল। আমার মাথায় যেন কিছুই কাজ করছে না সেই সময়। ভয়ে আমার হাত পা কাঁপছিল। আর সেই সময় আবারও কিছুক্ষণ পরে দরজায় ধাক্কানোর একটা আওয়াজ শুরু হলো। আমি ভয় ভয়ে একটু এগিয়ে গিয়ে দরজাটা খুললাম। দেখলাম পাশের রুমের পিঙ্কিদি খুবই ভয় আর কান্নার স্বরে আমাকে ডাকছে। সে আমাকে ডেকে আমাকে বলল যে মিতু, তাড়াতাড়ি চল, নীলু আর বেঁচে নেই। চৌরাস্তায় যাওয়ার পথে সিনেমা হলের সামনে একটা বাসের নিচে চাপা পড়ে একটু আগেই নীলু মারা গেছে। আমরা সবাই যাচ্ছি, তুইও আমাদের সাথে চল। এই বলতে বলতে পিঙ্কিদির গলা শুকিয়ে যাচ্ছিল। এরপর আমরা ভিজতে ভিজতে সেখানে গেলাম। ভয়ে আমার হাত পা সব অবশ হয়ে গিয়েছিল। সেখানে গিয়ে দেখলাম যে লোকজন সব গোল করে নীলুর লাশটাকে দেখছে। আমি গিয়ে দেখলাম নীলু নিথর হয়ে রাস্তায় পড়ে আছে আর ওর মাথাটা থেতলে গেছে একেবারে। একটু আগে আমার সাথে যা ঘটেছিল ওই ব্যাপারে আমি কাউকে কিচ্ছু জানাইনি। আমি শুধু ভাবছিলাম নীলু যদি মারা গিয়ে থাকে তাহলে একটু আগে আমার ঘরে কে আসলো, আর আমি বা কার সাথে কথা বললাম, আর কেই বা আমার কথার উত্তর দিল। এই ঘটনার পর আমি বাড়িতে ফিরে যাই আর কোনোদিনও আমি ওই মেসে উঠিনি। মেস ছেড়ে আমি কলেজের হোস্টেলে গিয়ে উঠেছিলাম। এই ছিল আমার ঘটনা। এই ছিল প্রথম ঘটনা। কেমন লাগলো ঘটনাটি কমেন্ট করে আমাকে জানিও। চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনা লিখেছেন সুস্মিতা সামন্ত। তিনি লিখেছেন, দাদা, এই ঘটনাটি আমার মায়ের মুখে শোনা একটা ছোট্ট ঘটনা। আমার মায়ের বাড়ি গ্রামে। আমাদের ছোটবেলাতে মা মাঝে মাঝেই গল্প করত যে ছোটবেলায় নাকি মায়ের গ্রামে প্রচণ্ড প্রেত আত্মাদের উপদ্রব হতো। সন্ধ্যা হলেই আর একা থাকার রিস্ক নেওয়া যেত না। মায়ের মুখে শুনেছিলাম যে ছোট থেকে শুরু করে বিয়ের পর অবধিও মাকে অনেক ভুতুড়ে ব্যাপারে সম্মুখীন হতে হয়েছে। তার মধ্যে এই ঘটনাটা বেশ অদ্ভুত এবং আমার কাছে কিন্তু এই ঘটনাটা এখনও বেশ ভয়ঙ্কর একটা ঘটনা। তো যাই হোক, ঘটনায় আসা যাক। একদিন মশারি টাঙিয়ে আমার মা আর দিদা শুয়ে আছে। ওদের মাঝে আমার মামারাও ছিল। মা বিছানার এক ধারে শুয়ে রয়েছে। তখন ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। লম্প বা হারিকেনের বাতি একদম কমিয়ে হাতের থেকে কিছুটা দূরে রাখা আছে, আর মা তখন একদমই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা আদরের স্পর্শে মায়ের ঘুমটা ভেঙে যায়। মা বুঝতে পারে যে কেউ একজন খাটের ধারে এসে মশারি উঠিয়ে আমার মাকে আদর করে দিচ্ছে। মা ভাবে এটা নিশ্চয়ই দিদা হবে। এই ভেবে মা নিজের দুহাত দিয়ে সেই হাতটাকে ধরে আর দিদাকে বলে যে মা, তুমি বাইরে কেন? তুমি বিছানার ভেতরে এসো, বাইরে থেকে কেন আমাকে আদর করছো? এই বলে সেই হাতটাকে নিয়ে মা
নিজের 2 হাত দিয়ে চেপে বুকের ওপরে ধরে রাখে। আমার দিদা তখনও কিছু বুঝতে পারিনি, কিন্তু মায়ের কথাটা দিদার কানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই দিদা একটু চমকে উঠে পড়ে আর মাকে বলে যে, কে তোর গায়ে হাত বুলাচ্ছে? আমি তো তোর এই পাশে শুয়ে আছি। দিদার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের 2 হাতের মধ্যে ধরে রাখা হাতটা সজোরে মায়ের 2 হাতকে ছিটকে দিয়ে সরে যায় আর মশারির উঠে থাকা দিকটা সাথে সাথে নিচে পড়ে যায়। দিদা সাথে সাথেই বিছানা থেকে নেমে আবারও মশারিটা ভালো করে গুঁজে দেয় আর আলোর বাতি উঠিয়ে গোটা ঘরটা ভালো করে দেখে নেয়। সে দেখে যে দরজাটাও বেশ ভালো করেই ভেতর থেকে লক করা আছে। তো যাই হোক, পরের দিন মায়ের থেকে একটু বেশি বর্ণনা চাওয়াতে মা শুধু এটুকুই বলতে পারে যে সেই স্পর্শকারী হাতের আঙুলগুলো বেশ মোটা ধরনের ছিল আর হাতে একটা চুড়ি পরা ছিল। ওই অন্ধকারে আমার মা এর থেকে বেশি কিছুই দেখেনি আর কিছুই বোঝেনি। মায়ের কথা শুনে দাদু এবং দিদা সবাই নিশ্চিত হয়েছিল যে দিদার একজন যে কিনা কয়েক মাস আগেই কিডনি খারাপ হয়ে যাওয়ায় শরীরে জল জমে মারা যান, তিনি এসেছিলেন বাড়িতে। আমার দাদু সেই সময় মা এবং বাকি মামা ও মাসিদেরকে পুজো করিয়ে একটি মাদুলি বাঁধিয়ে পরিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল ঘটনা। এই ছিল দ্বিতীয় ঘটনা। কেমন লাগলো ঘটনাটি কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। চলে যাব নেক্সট ঘটনায়। তার আগে বলে রাখি, তোমরাও যদি কোনো ঘটনা পাঠাতে চাও তাহলে ঘটনাটি লিখে আমাকে মেল করতে পারো bhuthexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে, অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করে আমায় ঘটনা পাঠাতে পারো। চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনা লিখেছেন সংযুক্তা চক্রবর্তী ব্যানার্জি। তিনি লিখেছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যখন নিউ কোচবিহার স্টেশনে নামলাম তখন রাত 11:30। আমাদের বাড়িতে একজন রিক্সাওয়ালা রিক্সা রাখে। সে আমাদের সব সময় নিউ কোচবিহার থেকে কোচবিহার এই লম্বা দূরত্বটা বই নিয়ে আসে। আমি কিন্তু আজকের কথা বলছি না, আমি বলছি 1986 সালের কথা। সেই শীতের রাতে হাড়হিম করা ঠান্ডায় প্রায় জমে যাচ্ছি। মুজিবরদা মানে সেই রিক্সাওয়ালা এগিয়ে এসে আমার ব্যাগটা নিয়ে বলল যে, দাদা চলুন। আমি রিক্সায় উঠে বসলাম। দেখলাম আরও কয়েকজন তখনও রিক্সা এবং গাড়ি ভাড়া নিয়ে বেশ দর কষাকষি করছে। কিছুটা এগিয়ে একটা পুল পার হয়ে মুজিবরদা রিক্সাটা কবরস্থানের দিকে যে রাস্তাটা নেমে গেছে সেদিকে চলতে শুরু করলো। আমি ভীষণ রাগ করলাম এটা দেখে, কারণ এই রাস্তায় লোক খুবই কম, কিন্তু মুজিবরদা জানালো যে এই রাস্তাটা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারিদিক। বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎ সামনে দুজন মানুষ আপাদমস্তক মুড়ি দিয়ে পথ আটকে দাঁড়ালো। মুজিবরদা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে, দাদা কি হয়েছে, কোনো বিপদে পড়েছেন নাকি? একটা লোক আমার সামনে এসে আমায় বলল যে, নাম গাড়ি থেকে তাড়াতাড়ি, তোদের কাছে যা আছে সব বের কর। মুজিবরদা বুঝতে পেরে তেড়ে যেতেই কুয়াশা ভেদ করে আরও কয়েকজন এগিয়ে এসে মুজিবরদাকে মারতে লাগলো। আমি তখন ভয়ে কাঁপছিলাম। এরপর আমার দিকে আসতেই আমি কাঁপা কাঁপা গলায় তাদেরকে বললাম যে, দাদা আমার কাছে এই ব্যাগটাই আছে মাত্র, তোমরা এটা নিয়ে নাও, ওকে প্লিজ তোমরা মেরো না। এই বলা মাত্রই সাথে সাথে একটা চড় পড়ল আমার মুখে। একজন লোক বলল যে, তাড়াতাড়ি নিজের প্রাণ বাঁচাতে চাইলে পকেট থেকে ব্যাগটা বের কর। ভয়ে আমি আমার সাথে যাচ্ছিল সেই সময় সব কিছুই দিয়ে দিলাম ওদের হাতে। ওরা তাও আমাকে ভীষণ মারধর করে। ওরা আমাকে মেরে ওখানে ফেলে রেখেই চলে যায়। এরপর আমি আর মুজিবরদা আমরা দুজনেই জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে রইলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা ঘরে বিছানায় শুয়ে আছি লেপ গায়ে দিয়ে। আস্তে আস্তে সব মনে পড়তেই আমি উঠে বসে দেখলাম যে মুজিবরদা একটা কম্বল মুড়ি দিয়ে বসে আছে। এমন সময় একটি বউ এলো হাতে 2টি কাপ নিয়ে। আমার দিকে একটি কাপ এগিয়ে দিতে দেখলাম তাতে গরম চা। আমি বেশ তৃপ্তি করেই সেটা খেলাম, কিন্তু মুজিবরদা সেই চা মুখে অবধি ছুঁল না। আমি বউটাকে জিজ্ঞাসা করলাম যে, আপনি এত রাতে আমাদের দেখলেন কি করে? বউটি একটু হাসলো, কিন্তু সে কোনো কথা বলল না। দেখলাম মুজিবরদাও চুপ করে আছে, সে কোনো কথা বলছে না। আমার তখন ভীষণ ঘুম পাচ্ছিল, তাই আমি একটু শুয়ে পড়লাম। মুজিবরদার ডাকে যখন উঠলাম তখন ভোরের আলো ফুটতে চলেছে। মুজিবরদা
আমাকে খুব ভয় ভয় বলল যে দাদা আমাদেরকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি চলো, আর এখানে থাকবো না আমরা। আমি বললাম যে আরে কালকের বউটাকে একটু বলে যাই যে আমরা চলে যাচ্ছি। মুজিবরদা আঁতকে উঠে আমায় বললেন যে আর কাউকে কিচ্ছু বলতে হবে না, তাড়াতাড়ি চলো এখান থেকে। এরপর বেড়াতে গিয়ে দেখলাম বাড়ির উঠোনটা জঙ্গলে ভরে আছে। বাইরে এসে আমাদের রিক্সাটা অক্ষত অবস্থায় পেয়ে আমরা চলতে শুরু করলাম। একটু যেতেই এক বৃদ্ধের সাথে দেখা হলো। এই প্রবল শীতেও তার পরনে একটা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। আমাদেরকে দেখে উনি বললেন, কি রাতে ঠিকমতো ঘুম হয়েছে তো? আমরা একটু অবাক হলাম, তবে কোচবিহারের মানুষ সব সময় খুবই আন্তরিক, তাই বেশ তেমন কিছু একটা আর মনে হলো না। মুজিবরদাও রিক্সা থামিয়ে বলতে শুরু করে দিল কাল রাতের ঘটনার ব্যাপারে, কিন্তু মুজিবরদা সেই অচেনা বউটার কথা কিছুতেই বলল না। আমি আর থাকতে না পেরে সেই বউটার সেবা যত্নের কথাটা বলতেই বুড়ো লোকটা ভীষণ রেগে যায়। উনি তখন বলেন যে এটাই তো ওর দোষ, কেউ বিপদে পড়েছে দেখলে সাহায্য না করেও থাকতে পারে না। একদিন আমাকেও সাহায্য করেছিল, আর সেটাই সহ্য করতে না পেরে ওর স্বামী আমাকে আর ওকে আগুনে জ্বালিয়ে খুন করে এখান থেকে পালিয়ে যায়। আমরা দুজন বুড়ো লোকটার মুখে এসব কথা শুনে হাঁ হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম বুড়োটা হয়তো পাগল। সেই সময় বুড়ো একগাল হেসে বললেন যে ভয় পাবেন না, আমরা কারো ক্ষতি করি না। এই বলেই লোকটা হাওয়ায় মিলিয়ে যায়। এই দৃশ্য দেখে আমি হাবা বোবা হয়ে গিয়েছিলাম। দেখলাম মুজিবরদা আস্তে আস্তে রিক্সাটা চালাতে শুরু করে দিল। কাছের একটা মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছিল সেই সময়। কিছুটা আসার পর মুজিবরদা জানালো যে কাল যখন ওর জ্ঞান ফিরেছিল তখন ও দেখেছিল সেই বউটা বিরাট একটা লম্বা হাত দিয়ে এই ঘর থেকে পাশের ঘরে লেপ এনে আমার গায়ে দিয়ে দিচ্ছে। ওটা দেখে মুজিবরদা বুঝে গিয়েছিল যে এখানে কোনো গণ্ডগোল আছে। এরপর রিক্সা চলছে আর আমরা দুজনেই চুপ করে বসে আছি। আমরা দুজনেই সারা শরীরে কাঁটা ও ব্যথা নিয়ে বাড়ি পৌঁছালাম। মাকে দেখে মনটা ভালো হয়ে গেল। ঘরে বসে মায়ের হাতের গরম চা খেতে খেতে মনে হলো আমাদের সেই নতুন বন্ধুকে, যে গতকাল রাতে অত ঠান্ডার হাত থেকে আমাদের রক্ষা করেছিল। আমি সব কথা মাকে জানালাম। ঠিক তখনই মনে হলো যে ওই বউটা যদি প্রেতাত্মা হয় তাহলে সে কিভাবে গরম চা নিয়ে আসলো? ওরা তো আগুন জ্বালাতে পারে না, আগুন দেখলেই ওরা ভয় পায়। এই উত্তরটা আজও আমার কাছে অজানাই রয়ে গেছে। দাদা, এই ছিল ঘটনা। এই ছিল তৃতীয় ঘটনা। আমি জানি না এটা কোনো স্টোরি ছিল নাকি সত্য ঘটনা, তবে যাই হোক না কেন লেখা খুবই সুন্দর, তাই পড়ে আমি সবাইকে শোনালাম। চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনা লিখেছেন কান্ত চৌধুরী। তিনি লিখেছেন, আজ এমন একটি ঘটনার কথা লিখছি যেটা ভৌতিক না খুন সেটা আমি জানি না, কারণ এর রহস্য উদ্ঘাটন এখনো অবধি হয়নি। আর এই অভিজ্ঞতা ঘটেছিল আমার গানের মাস্টার মশাইয়ের জীবনে। আমি ওনাকে কাকা বলে সম্বোধন করি, এই ঘটনাতেও আমি তাই করব। আজ থেকে প্রায় 40-45 বছর আগে আমাদের মফস্বলগুলি প্রায় গ্রামই ছিল। কাঁচা নর্দমা, মাটির রাস্তা আর বাঁশঝাড় এসব নিয়ে সেগুলো কোনো রকমে যেন টিকে ছিল। যদিও সেই মফস্বলগুলোতে লেখাপড়ার সাথে সাথে গান বাজনা, নাটক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড খুবই চলছিল। প্রায় সব বাড়ির ছোটরাই এই সব কর্মকাণ্ডর সাথে যুক্ত থাকত। কাকা ছিলেন এইরকমই একটি এলাকার একজন সঙ্গীত শিক্ষক, যিনি সরকারি চাকরি ছেড়েছিলেন কেবলমাত্র সবসময় সঙ্গীত চর্চা করার সাথে যুক্ত থাকার জন্য। সেই সময় পাড়ায় পাড়ায় সারা রাত্রি ব্যাপী অনুষ্ঠানের খুব চল ছিল। কলকাতার নামী শিল্পীদের সাথে এলাকার অনামী শিল্পীরাও অনুষ্ঠান একেবারে জমিয়ে রাখত। কাকা নিজের সাইকেল নিয়ে নিজের এলাকায় ও আশেপাশের 10 কিলোমিটারের মধ্যে অনুষ্ঠানগুলোতে গান গাইতে যেতেন। এগুলো সাধারণত শীতের রাতেই হতো, কখনো মাঝরাতে তো কখনো শেষ রাতে। অনুষ্ঠান শেষ করে কাকা একাই ফিরতেন বাড়িতে। এছাড়াও মাঝের মধ্যে ওনার কোনো ছাত্রছাত্রীর বাড়িতে কোনো ঘরোয়া অনুষ্ঠানেও উনি শিল্পী হিসাবে থাকতেন। একবার কাকা এরকমই এক ছাত্রীর বাড়িতে এমন একটি ঘরোয়া অনুষ্ঠানে গিয়েছেন। অনুষ্ঠানের পর সামান্য চা মিষ্টি ইত্যাদি জলযোগ করে যখন বাড়ির দিকে তিনি রওনা দিলেন তখন রাত 9:30 বাজে। ওখান থেকে বড় রাস্তা ঘুরে গেলে বাড়ি পৌঁছাতে 4 কিলোমিটার যেতে হবে, কিন্তু একটা বাঁশবাগানের পাশ দিয়ে গেলে 1 কিলোমিটার কম রাস্তা যেতে হবে।
রাস্তায় তেমন একটা ভয়ের কিছু ছিল না। আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে। রাস্তাটা ছিল একটু সরু আর দুপাশে কাঁচা নর্দমা। কাকা এইসব রাস্তায় চলার জন্য সাইকেলে একটা ব্যাটারি চালিত আলো লাগিয়েছিলেন। সবেমাত্র অঘ্রাণ মাস পড়েছে, কিন্তু আশেপাশের বাড়িগুলোর দরজা জানালা সব মশার আক্রমণের ভয় বন্ধ। কাকা কিছুটা পথ এসে যখন একটা বাঁশবাগানের কাছে এলেন, তখন দেখলেন তার সামনে রাস্তার মাঝখানে একটি রিক্সা দাঁড় করানো। রিক্সায় কিছু ভারী জিনিস রাখা আছে, এটা পেছন থেকে বুঝতে পারলেন কাকা। তবে রিক্সাওয়ালা ধারে কাছে নেই। কাকা ভাবলেন সে হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে বাঁশবনে ঢুকেছে। কাকা বেশ কয়েকবার ডাকাডাকি করলেন রিক্সার লোকটাকে, যাতে সে একটু রিক্সাটা সরিয়ে তাকে যাওয়ার মতো রাস্তা করে দেয়, কিন্তু তার ডাকে কেউই সাড়া দিল না। তখন উনি সাইকেলের আলোটা জেলে পাশের কাঁচা নর্দমার রাস্তা ঘেঁষে রাস্তা পেরোলেন। তিনি ভেবেছিলেন একটু দাঁড়িয়ে যাবেন, যাতে রিক্সাওয়ালা ফিরলে তাকে দু এক কথা শুনিয়ে দিতে পারে। কিন্তু সাইকেলের আলোয় তিনি যা দেখলেন তাতে তার শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি দেখলেন রিক্সার সিট ও ফুটবোর্ড জুড়ে রয়েছে একটি বড় বস্তা, যাতে একটি সুন্দরী মহিলার দেহ ঢোকানো। কাকা দেখলেন খোলা চুল সহ রক্তমাখা মহিলার মুখটা বস্তার বাইরে বেরিয়ে আসে। কাকা সাথে সাথে সাইকেলে চেপে দ্রুত এগিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। প্রায় 100 কিলোমিটার দূরে একটি ক্লাবের সিঁড়িতে এসে তিনি থামলেন। ক্লাবে তখন বিভিন্ন বয়সের 20-25 জন মেম্বার ক্যারাম খেলছিল। তারা কাকাকে সবাই চেনে। যেহেতু তাদের বাৎসরিক অনুষ্ঠানে কাকা গান গাইতে যান, তাই কাকাকে সবাই ওখানে চিনতেন। কাকাকে দেখে সবাই ছুটে এসে কি হয়েছে জানতে চাইলে কাকা তাদেরকে বলেন যে কোথাও একটা খুন হয়েছে এবং মৃতদেহ পাচার করা হচ্ছে পিছনের বাঁশবাগানের ধারে। এরপর সাথে সাথে ক্লাবের কিছু ছেলেরা লাঠি এবং ক্রিকেট ব্যাট হাতে নিয়ে দৌড়ে গেল সেই বাগানের কাছে। তাদের সাথে কাকাও আবার ওখানে গেল। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে তারা গিয়ে দেখল যে কেউ কোথাও নেই। এরপর কয়েকজন লাঠি সোটা নিয়ে বাঁশবনে ঢুকলো এবং কয়েকজন সাইকেল নিয়ে বড় রাস্তা অব্দি ছুটল, কিন্তু কোনো রিক্সাই আর দেখা গেল না। কাকা খুব হতভম্ব হয়ে পড়েছিলেন তখন। কিন্তু ক্লাবের কয়েকজন বয়স্ক সদস্য কাকাকে রাতের দিকে আর ওই পথে যেতে নিষেধ করলেন এবং কয়েকজন অল্প বয়সের ছেলেকে নির্দেশ দিলেন যে কাকাকে বড় রাস্তা অবধি পৌঁছে দিতে। কাকার শত বারণ করা সত্ত্বেও তারা কিছুই শুনলেন না, কারণ এটা যদি খুনের ঘটনা হয় তাহলে ধারণা খুনি হয়তো আশেপাশেই আছে। সে কাকাকেও মৃতদেহটি দেখে ফেলার জন্য মেরে ফেলতে পারে। এরপর ক্লাবের কয়েকজন সদস্য সেদিন কাকাকে বাড়ি অবধি পৌঁছে দেয়। পরবর্তীকালেও খোঁজ করে ওই এলাকায় কোনো বাড়িতে খুন বা মহিলার গায়েব হয়ে যাওয়ার মতো কোনো ঘটনার হদিশ পাওয়া যায়নি। এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে যাব নেক্সট ঘটনায়, আজকের শেষ ঘটনায়। ঘটনা লিখেছেন অর্ক চ্যাটার্জি। তিনি লিখেছেন, মাসটা ছিল ডিসেম্বর, হাড় কাঁপানো শীত। তবুও এক অকাল বৃষ্টির কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে আর গাড়িরও কোনো পাত্তা নেই। হাসপাতালের অর্ধেক কর্মচারীরাই আজ কাজে আসেনি, তাদেরকে ফোনেও পাওয়া যাচ্ছে না। আমার নাম অর্ক চ্যাটার্জি, এই হাসপাতালে চাকরি করি, মানে বেতনভোগ এক কর্মী। খুব সীমিত জায়গার মধ্যে অবস্থিত এই হাসপাতালটা। হাসপাতালের সাথে ইমার্জেন্সি আর তারই পেছনে রয়েছে একটা পুরনো মর্গ। হাসপাতালের সামনে একটা বিশাল বটগাছ আছে আর তারই লাগোয়া একটা চা জল খাবারের দোকান। 3 দিন টানা বৃষ্টির কারণে দোকানটা খোলা সম্ভব হয়নি। আমি হাসপাতালের ভেতর থেকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম। বাউন্ডারির বাইরে বেরিয়ে এসে একটা সিগারেট ধরিয়ে বৃষ্টি দেখতে দেখতে সিগারেটটা মনের সুখে টানতে থাকলাম। একটা গাড়ির লাইট চোখে এসে লাগলো। ড্রাইভার গাড়িটা গেটে থামিয়ে আমায় জিজ্ঞাসা করলো যে, দাদা, মর্গটা কোন দিকে? আমি বললাম, সোজা গিয়ে বাঁ দিকে বেঁকে পেছনে। লোকটা কিছু না বলেই গাড়ি নিয়ে এগিয়ে গেলেন। আমি ভাবতে থাকলাম এই দুর্যোগে কে মারা গেল কে জানে। ভেতরে গিয়ে জানতে পারলাম যে একটা ডেড বডি এসেছে গাড়িটাতে, সুইসাইড কেস। এক বয়স 35-এর মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। নিয়ম মতো ডাক্তারবাবু ডেড বডি চেক করে পুলিশে খবর দিলেন। তিনি আমাকে বললেন যে মৃতের বাড়ির লোক আর মর্গের লোকটার আসতে দেরি হয়ে যাবে, তুমি একটু মর্গটা খুলে ডেড বডিটা ভেতরে রাখার ব্যবস্থা করো। আমার ঘাড়ে
দায়িত্ব চাপিয়ে ডাক্তারবাবু নিজের কেবিনে ঢুকে গেলেন। এখন যতক্ষণ পর্যন্ত না পুলিশ আসছে ততক্ষণ ডেড বডি আমার দায়িত্বে। এরপর ডেড বডি এনে মর্গে ঢুকিয়ে দেওয়া হলো। বাইরে বৃষ্টিটাও একটু বেশ বেড়েছে। আমি দরজা জানালা বন্ধ করে ডেড বডির সামনে একটি চেয়ার নিয়ে বসলাম। ততক্ষণে রাত 1টা বেজে গেছে। আমার চোখ দুটো আমার অজান্তেই ডেড বডির ফ্যাকাশে মুখটার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম খুব কষ্টে হয়তো কাঁচা জীবনটা শরীর ছেড়ে বেরিয়েছে। একটা নীরব জীর্ণ মুখ প্রাণহীন হলে এমন অসহায় দেখতে লাগে, এতটা আগ্রহের সাথে আগে কখনো দেখিনি। ভয় ডর আমার খুব একটা নেই, আর ভূত পেতে বিশ্বাস তো আমি একদমই করি না। তাই অত শত না ভেবে চুপচাপ নিজের মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে লাগলাম। নাইট শিফটে কাজ করে অভ্যস্ত আমি, তাই ঘুম আর কিছুতেই আসে না ডিউটিতে থাকাকালীন। কখন 40 মিনিট প্রায় কেটে গেছে বুঝতে পারিনি। হঠাৎ এক ঠান্ডা হাওয়া এসে আমার শরীরে লাগলো। পুরো শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। আমি ভাবলাম যে মর্গের কোনো জানালা হয়তো খুলে গিয়েছে, আর সেখান দিয়েই ঝড়ের কারণে ঠান্ডা হাওয়া আসছে। আমি চেয়ার ছেড়ে উঠে চারিদিকটা ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কোনো জানালা খোলা পেলাম না। দরজার সামনে দাঁড়িয়ে ভাবছিলাম যে হাওয়া ভেতরে এলো কিভাবে, সব দরজা জানলাই তো বন্ধ। ঠিক তখনই হঠাৎ সব লাইট অফ হয়ে গেল, আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। এবার আমি ভীষণ ভয় পেলাম। মোবাইল ফোনে টর্চ জ্বালাবো বলে ফোনটা তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে বের করতে যাব, এমন সময় হঠাৎ করে খুব জোরে একটা গোঙানির শব্দ শুনতে পেলাম। শব্দটা শুনে আমি খুব ভয়ে নিজেকে সামলাতে না পেরে নিচের মেঝেতে পড়ে গেলাম। আর তারপর যা দেখলাম, জীবন থাকতে সে দৃশ্য আমি কখনোই ভুলতে পারবো না। বাইরে থেকে আসা মৃদু আলোতে আমি দেখলাম সদ্য আসা মৃতদেহটা স্ট্রেচারের ওপর উঠে বসেছে। চুলগুলো সামনের দিকে এলিয়ে সেই ডেড বডিটা গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে। গোটা মর্গটা কান্নার শব্দে ভরে উঠেছিল সেই সময়, যেন কাঁচা জীবন চলে যাওয়ার আর্তনাদ করছে সেই মৃতদেহ। আমি আমার সমস্ত শক্তি দিয়ে কোনো রকমে উঠে দাঁড়িয়ে গেটটা খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু গেটটা কিছুতেই খুলল না, যেন কেউ বাইরে থেকে সেটা লাগিয়ে দিয়েছে। আমি আবারও নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। মৃতদেহটা একভাবে জোরে জোরে ঘুমিয়ে কাঁদছিল। আমি বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করতে লাগলাম। টানা প্রায় 15 মিনিট ধরে চোখের সামনে চলতে থাকে এই দৃশ্য। আমি কখন জ্ঞান হারিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার সামনে দাঁড়িয়ে মর্গের এক কর্মী আর ডাক্তারবাবু। বাইরের জানালা দিয়ে সকালের আলো উকি দিচ্ছে। বৃষ্টিটাও তখন প্রায় থেমে গিয়েছে। আমায় ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন যে কি অর্ক, শরীর কেমন আছে? আমি বললাম ভালো আছি, এখন একটু ঠিক আছি। ডাক্তারবাবু বললেন যে আচ্ছা এবার বলো তো ভাই, কাল রাতে ঠিক কি হয়েছিল তোমার সাথে? ভোর 4টের দিকে যখন মর্গের কর্মী দরজায় টোকা দেয়, তখন ভেতর থেকে তোমায় দরজা খুলতে না দেখে সে ভয় পেয়ে এসে আমায় খবর দেয়। আমরা তাড়াতাড়ি গিয়ে বাইরে থেকে জানালা খুলে ভেতরে ঢুকে দেখি যে তুমি গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছো। তারপর তোমায় নিয়ে এসে চিকিৎসা শুরু করি আমরা। তুমি এভাবে কেন জ্ঞান হারিয়ে ফেলেছিলে ভাই, কি হয়েছিল তোমার? আমি শরীর দুর্বল হয়ে পড়ার কারণ বলে ডাক্তারবাবুর প্রশ্নটা এড়িয়ে যাই। ভাবতে থাকি পুরোটাই হয়তো আমার মনের ভুল ছিল, এই বলেই আমি বিষয়টা মেনে নেই। তবে দরজাটা বাইরে থেকে কে বন্ধ করেছিল, আর মর্গের কর্মী এবং ডাক্তারবাবুকে জানালা খুলেই বা ভেতরে কেন ঢুকতে হলো, এটা আমি আজও জানি না। এরপর আর হাসপাতালে কাজে যাইনি আমি। কয়েকদিন পর গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছিলাম। তারপর বছর 5 কেটে গিয়েছে। জীবনের ঘড়ি টিকটিক করে যে এতগুলো বছর পেরিয়ে এসেছে তা বুঝতেই পারিনি, কিন্তু সেই ভয়ঙ্কর আর্তনাদের কান্না যেন আজও ভেসে আসে কানে। এই ছিল ঘটনা, এই ছিল আজকের এপিসোড, আর এই ছিল আজকের কিছু সত্য ঘটনা। কেমন লাগলো আজকের এপিসোড কমেন্টে জানিও সবাই। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট এপিসোডে। সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা সবার খুব ভালোভাবে কাটুক এই কামনাই করব। সবাই ভালো থেকো, আজকের মতো শুভরাত্রি। ভূত এক্সপ্রেস।